বিএনপির বহিষ্কৃত নেতাদের নিয়ে তারেক রহমানের নতুন পরিকল্পনা। ক্ষমতায় গেলে ত্যাগীদের বিশেষভাবে মূল্যায়নের প্রতিশ্রুতি। অন্তত ৬০ আসনে বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় ধানের শীষের প্রার্থীরা। নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত পর্যায়ে জামায়াত এনসিপির আসন সমঝোতা। যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা। ৩০ আসনে ছাড় পেতে পারেন নাহিদ আক্তাররা। রাজধানীতে ফিল্মি স্টাইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। ঘটনার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসীদের একটি দল। গোয়েন্দা প্রতিবেদনে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। নির্বাচনের পর নতুন মিশনে নামবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রাখতে চান বিশেষ ভূমিকা। মরে গিয়েও লাখো মানুষের হৃদয়ে রয়েছেন ওসমান হাদি। এই জুলাই যোদ্ধার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনের আগে বিচারের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও জোটের ঐক্য রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিলেও ধানের শীষ না পেয়ে শতাধিক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় অস্বস্তিতে পড়েছে দলটি। এমন পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে সক্রিয় উদ্যোগ নিয়েছে বিএনপি, যার নেতৃত্বে রয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই। দলীয় সূত্র জানায়, বিএনপির লক্ষ্য ধানের শীষ ও জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করা। সে কারণে দলের কেউ যেন অন্য কোনো ব্যানারে নির্বাচনের মাঠে না থাকেন, এটাই এখন প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের বোঝাতে অঞ্চলভিত্তিক ও কেন্দ্রীয় পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ চলছে। বিশেষ করে যেসব আসন সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে গিয়ে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব আসন সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে গিয়ে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তারেক রহমান ইতোমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তিনি তাদের দলীয় সিদ্ধান্ত মানতে আহ্বান জানাচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন, বিএনপি সরকার গঠন করলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি বহিষ্কৃত নেতাদের পক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করা হচ্ছে। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের সবাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি আশা করছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারির আগেই বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে নিষ্পত্তি হবে। আপাতত সংযত থাকলেও নির্ধারিত সময়ের পরও যারা নির্বাচনের মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বোঝানো হচ্ছে। প্রয়োজনে বিএনপি চেয়ারম্যান নিজেও কথা বলেছেন। এবারের নির্বাচনে বিএনপি শরিকদের সঙ্গে ১৭টি আসনে সমঝোতা করেছে। তবে এসব আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা থাকায় জোট নেতারা উদ্বেগ জানিয়েছেন। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থীরা তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার প্রচারণা। কিন্তু এখন পর্যন্ত জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিষয়টি সুরাহা হয়নি। চলছে আসন সমঝোতা নিয়ে আলোচনা। এরই মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের আসন বন্টন শিগগিরই চূড়ান্ত হবে বলে ঘোষণার পরদিনই দুই নেতার মধ্যে এই বৈঠক হলো। গেল রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের কার্যালয়ে এই বৈঠক হয়। এনসিপি সূত্রে জানা গেছে, জোটের দুই শীর্ষ নেতার একান্ত এই আলোচনায় আসন বন্টন এবং সার্বিক নির্বাচনী কৌশল নিয়ে কথা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর বিজয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পর নাহিদ ইসলাম ফেসবুকে দেয়া এক পোস্টে একে বিশেষ সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে সমঝোতার ভিত্তিতে এনসিপি প্রায় ৩০টি আসনে মনোনয়ন পেতে পারে। সোমবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার পত্রিকা। আসন সমঝোতা আলোচনার নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের নায়েবে আমির
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে জামায়াতের সূত্র মতে এনসিপিকে প্রায় 30টি আসন দেওয়া হতে পারে। তবে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য বলেন, বৈঠকে সার্বিক নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আসন ভাগাভাগির বিষয়টিও আলোচনা অংশ ছিল। সোমবার বা আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এদিকে সোমবার ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানান, আসন সমঝোতা নিয়ে মঙ্গলবার কিংবা বুধবার জানানো হবে। সবাইকে একসঙ্গে নিয়েই তারা বসবেন বলেও উল্লেখ করেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচনী পরিবেশের মধ্যেই রাজধানীর তেজতুরী বাজারে প্রকাশ্যে খুন করা হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জড়িতদের ধরতেই দেশ জুড়ে বাড়ানো হয় নজরদারি। অবশেষে প্রশাসনের জালে ধরা পড়ে হত্যার সঙ্গে জড়িতরা। একই সাথে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হত্যার নির্দেশদাতা একজন শীর্ষ সন্ত্রাসী। তার সঙ্গে উঠে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়দুর রহমান খান ইরানের নাম। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত কারওয়ান বাজারের বিতাড়িত চাঁদাবাজ গ্রুপ। এই খুনের ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হওয়া 4 জনই ভাড়াটে কিলার। বড় অঙ্কের টাকার বিনিময়ে কিলিং এর চুক্তি করে বিলাল। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে এই ঘটনার সাথে জড়িত আসামি রহিম। সূত্র জানায়, মুসাব্বির হত্যায় 2টি অস্ত্র ব্যবহার করা হয়। একটি অস্ত্র দিয়ে জিন্নাত এবং অপরটি দিয়ে রহিম গুলি করে। তাকে কিভাবে হত্যা করা হবে সে বিষয়ে 6 জানুয়ারি অর্থাৎ আগের দিন ঘটনাস্থল রেকি করে রিয়াজ। মূলত কারওয়ান বাজারে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে এই ঘটনা। আরো তথ্য পেতে গ্রেফতারদের রিমান্ড নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তারা মুখ খুলতে শুরু করেছে। এর আগে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তারের পর রোববার বেলা 11টার দিকে 4 জনকে আনা হয় ডিবি কার্যালয়ে। এর আগে শনিবার দিনে ও রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বেশ কয়েকটি স্থানে সাঁড়াশি অভিযান চালায় ডিবির একাধিক দল। তবে এখনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ডিবি হেফাজতে রোববার রাতে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মুসাব্বির হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে ডিবি। এছাড়া ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধান এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। 8 আগস্ট 2024 সাল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শপথ নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ হতে চলেছে 13 বছর। একই সাথে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচিত সরকার গঠনের পর কি করবেন ডক্টর ইউনূস তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের নানা প্রশ্ন। কি থাকছে তার ভবিষ্যৎ পরিকল্পনা? এইসব প্রশ্নের উত্তর নিয়ে রোববার কথা বলেন প্রধান উপদেষ্টা। বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পর কি থাকছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়েও তুলে ধরেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকি আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়া আবে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি জানান, দায়িত্ব ছাড়ার পর মূলত 3টি বিষয়ে কাজ করবেন। প্রথমত, ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর রাখতে পারেন সে ব্যবস্থাও করা হবে। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন। তৃতীয়ত, 3-0 ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন তা অব্যাহত রাখবেন। উপ প্রেস সচিব জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথাও তুলে ধরেন। বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করবেন।
তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে আগ্রহ খুব লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শফিকুল আলম বলেন, এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। শফিকুল আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।